গল্প আলগোছে ভালোবাসি। গল্প পর্ব ৮। লেখিকা আজরিরা চ্যামি। তুমি জানতে আহি আমার ছেলের বউ, তারপরও তুমি কেন আয়াজের বিয়ের কথা আপিয়ার সাথে ভাবতে পারলে ভাইয়া? আসাদ খানের শক্ত কণ্ঠে জাওয়াত খান একটু ভরকালেন। তিনি কিছু বলবে তার আগে আলিজা চৌধুরী বললেন, জাওয়াত এটা নিয়ে আমার সাথে কথা বলেছিল। আয়াত যেহেতু বিয়েটা মানে না, তাই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছে। তাছাড়া সবার মতামত নেওয়ার জন্যই তো আজ জাওয়াত সবাইকে ডেকেছে। কিন্তু কে জানতো আজ এরকম রিয়াক্ট করবে। তখন আলিয়া চৌধুরী বললেন, ভালোবাসা ভালো, কিন্তু অতিরিক্ত ভালোবাসা নয়। আপা, তোমার এই অতিরিক্ত ভালোবাসাই কারো কারো জীবনে বিপর্যয় নামিয়ে এনেছে। যদিও তুমি বুঝতে পারো না, তুমি তো শুধু জাওয়াত খানকে ভালোবাসো, আর তাকে ভালোবেসে তুমি তার অন্যায় আবদারও পূরণ করতে ছাড়ো না। আর আজ যেটা হলো সেটা অন্যায়। আহি আমার ছেলের বউ, আর তুমি সেটা জেনেও দুলাভাইকে সাপোর্ট করছো। দেখ আলিয়া, আমি শুধু সেটা ভাবিনি মোটেও। আফিয়া আয়াজকে ভালোবাসে, আর আমিও মেয়েকে কাছাকাছি রাখতে চাই। আর আয়াজ বাড়ির ছেলেই, আর যেহেতু ওদের বিয়েটা মানে না, তাই এটা ভেবেছিলাম। আমার ছেলের কথা না হয় আমাকেই ভাবতে দাও আপা। আলিয়া, তুই আমাকে এভাবে বলতে পারলি? আয়াজ আমারও সন্তান, বলতে চাইনি, কিন্তু তোমাদের কর্মকাণ্ড দেখে বলতে বাধ্য হলাম। বোনদের ঝগড়া দেখে সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ এতগুলো বছর হয়েছে দুজন একসাথে রয়েছে, কখনো তাদের ঝগড়া হয়নি। আজকে প্রথম, তাও আবার আয়াতকে নিয়ে। হুট করে জাওয়াত খান বললেন, কার জন্য তুমি একথা বলছো আলিয়া? আহির জন্য, যে তোকে আঘাত করেছিল। ড্রাগ অ্যাডিক্টেড হয়ে ওর কোনো যোগ্যতা আছে আয়াজের বউ হওয়ার? একটা নেশাখোর মেয়ে নেশা করে তোমার সাথে কি করেছিল, যার জন্য আয়াজ ওকে দেখতে পারতো না এবং বিয়েটাও মেনে নেয়নি। শুধু বাবার দিকে তাকিয়ে বিয়েটা করেছে। আহিকে কেন করেছে? সেদিন কি হয়েছিল সেটা না হয় আমরা বুঝে নেব। তুমি আমাদের শাশুড়ি বৌমার মাঝে একদম আসবে না জাওয়াত খান। তখন আলিজা চৌধুরী বললেন, ভালোভাবে কথা বলো আলিয়া। আর তুই কি বলবি আর কি বুঝবি? তোর কিছু মনে আছে নাকি? সেদিনের সব তুই ভুলে গেছিস, আর এও ভুলে গেছিস তোর। এটুকু বলতেই আহনাব চৌধুরী ধমকে উঠলেন মেয়েকে। আলিজা, কি হচ্ছে? এটা কি? কোথা থেকে কি বলছো? মাথা থেকে সব বেরিয়ে গেছে? তোমার নাকি বোধ বুদ্ধি লোপ পেয়েছে? বাবা, ওই তো আহির গুণগান করছে, তার জন্য ও। আয়াতের টপিক এখানেই রাখো। কথা হচ্ছিল ওদের বিয়ে নিয়ে, কিন্তু তোমরা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ? সবার নিজেদের ঘরে যাও। আর হ্যাঁ, আজ এই বিয়েটা মানে যে আয়াতর বউ, তাই বলছি পরে যেন এটা নিয়ে কোনো কথা না হয়। সবাই নিজের ঘরে যাও। তুমি আহিকে আর কত আগলে রাখবে বাবা? একদিন তো সব সামনে আসবে। আনব চৌধুরী মুচকি হেসে বলল, হ্যাঁ ঠিক বলছো, একদিন তো সব সামনে আসবেই। সেই একদিন অপেক্ষায় আমিও আসি। আর ওকে আগলে রাখতে পারলাম কই? সব থেকে খারাপ সময় আমি ওকে আগলে রাখতে পারিনি, যার জন্য মেয়েটা আজও সাফার করে। আমার সব অনুশোচনা হয় ওর জন্য। তোমরা তো শুধু প্রকাশ্যে আমার আগলানোকে দেখো, কিন্তু ও যে কীভাবে সবাইকে আগলে রাখে সেটা কেউ দেখে না। মানুষ কি অদ্ভুত, চোখের সামনে যেটা দেখে সেটা নিয়ে বাহবা দেয়, অথচ আড়ালে যেগুলো করে নিঃশেষ হয়ে যায় সেটা কেউ দেখেও না, আর বাহবাও দেয় না। যাই হোক, আমরা বাড়ি যাচ্ছি, তোমরা নিজেদের রুমে যাও। আমি আয়াতের খবর নিচ্ছি। আয়াজ আবার রাগের মাথায় ওকে নিয়ে কোথায় গেল বলে আহনাব চৌধুরী বেরিয়ে গেলেন, সেই সাথে চৌধুরী বাড়ির সকলে। কিন্তু এখানে যে কতগুলো প্রশ্ন চাপা পড়ে গেল সেটা কেউ বুঝল না। সেই সাথে আহনাব চৌধুরীর কথাগুলো। আলিয়া চৌধুরী এক প্রকার স্তব্ধ হয়ে আছে,
চোখ থেকে পানি উপচে পড়তে চাইছে, তবু নিজেকে সামলে রেখেছে। আলিজা চৌধুরী জাওয়াত খানকে নিয়ে নিজের রুমে যাবে তখন আলিয়া চৌধুরী বললেন, আপা, তোমরা অতিরিক্ত ভালোবাসাই একদিন তোমার জীবনের সব থেকে বড় কাল হবে, দেখে নিও। আর সেদিন আমার কথা মিলিয়ে নিও। বলেই আলিয়া চৌধুরী চলে গেলেন নিজের রুমে। কথাটা শুনে আলিজা চৌধুরীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, কিন্তু তিনি তাড়াতাড়ি করে মুছে ফেলল আর নিজের রুমে চলে গেল। আলিয়া চৌধুরী নিজের রুমে গিয়ে কাঁদতে লাগলেন। তখন পেছন থেকে আসাদ খান তার কাঁধে হাত রাখলেন। আলিয়া চৌধুরী তার হাতের উপর হাত রেখে বলল, আজ বড় আপা এটাই বলতে চেয়েছিল যে আহির জন্য আমি আমার ছোট সন্তানকে হারিয়েছি। কথাটা শুনে আসাদ খান এক প্রকার থমকে গেলেন, কারণ আলিয়া চৌধুরী এসব বিষয় জানতেন না, কারণ তার স্মৃতিশক্তি চলে গিয়েছিল। তার অবস্থাও ভালো ছিল না, তাই তাকে জানানো হয়নি। তিনি বললেন, আলিয়া, তোমার সব মনে পড়ে গেছে? আমার সব মনে পড়ে গেছে আসাদ। 3 মাস আগে আমার সব মনে পড়ে গেছিল, যার কারণে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। সেদিন আমার ছোট ছেলেটার জন্মদিন ছিল। আর সব কিছুই সেদিনই মনে পড়ে আমার। আমি নিতে পারছিলাম না। পুরনো তিক্ত স্মৃতিগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি নিতে পারছিলাম না। আমি তো তখন সন্তান সম্ভবা ছিলাম। 9 মাস চলছিল। তবে আমার ছেলেকে না পেয়ে আমি খুঁজছিলাম আমার ছেলেকে। কেন? আমার ছেলে খানবাড়িতে নেই। পরে জানলাম আমি ঘুমাইছিলাম 1 মাস, আর তার মাঝে আমার ছেলে হয়েছিল। আমি জানতে পেরে গেছি আসাদ, আমাদের ছোট্ট ছেলেটা মারা গেছে। আমি ওই কথাটা শুনে নিজেকে স্থির রাখতে পারিনি, যার কারণে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। আমি না হয় কয়েক বছর এর স্মৃতি ভুলে গিয়েছিলাম। তোমরা কি আমায় জানাতে পারতে না? আমার সেই জন্য সবসময় মনে হতো আমি কিছু দামি জিনিস হারিয়ে ফেলেছি। আমার খুব একা লাগতো। আজ বুঝতে পারলাম আমার একটা ছেলে সন্তান হয়েছিল এবং সে আমার পৃথিবীর আলো দেখার আগেই মারা গেছে। কথাটা শুনে আসাদ খান তার হাত ধরে বললেন, এখন যে কষ্টটা পাচ্ছ সেই কষ্টটা আমরা ওই অবস্থায় কেউ তোমাকে দিতে চাইনি। তাছাড়া তোমার অবস্থা ভালো ছিল না। তুমি মাথায় আর পেটে খুব বাজেভাবে আঘাত পেয়েছিলে। ডক্টর বলেছিল তোমাকে সে সময় টেনশন ফ্রি রাখতে, তাই আমরা কেউ বলিনি। তুমি সব ভুলে গেছিলে। তাই আরও একটা বাবার কাছে তার সন্তান হারানোর চেয়ে দুঃখের বিষয় আর কী হতে পারে? বলতে বলতেই আসাদ খানের চোখ ভরে উঠল। আলিয়া চৌধুরীর চোখে পানির যেন বাধা মানছে না। তখন আসাদ খান চোখের পানি মুছে দিয়ে বললেন, আলিয়া, নিজেকে সামলাও। তোমার জন্য এতটা হাইপার হওয়া উচিত নয়। তুমি তো আজ জানতে পেরেছো, আর আমি প্রায় 9-10 বছর ধরে জেনে আসছি। আমার কথা ভেবেও প্লিজ নিজেকে সামলাও আলিয়া। আলিয়া চৌধুরী নিজের স্বামীর বুকে মাথা রেখে শান্ত হওয়ার চেষ্টায় রইলেন। আজ হাত ছাড়ুন, কোথায় যাচ্ছেন? আহে, এখন রাগ ওঠাবি না। একজন ড্রাগ অ্যাডিক্টেড মেয়েকে আজ সবার সামনে নিজের বউ বলে মেনে নিল আয়াজ ইমদাদ খান। কথাটা শুনে আয়াজ দাঁড়িয়ে পড়ল আর রাগী চোখে আয়াতের দিকে তাকালো। তা দেখেও আয়াতের তেমন ভ্রুক্ষেপ হলো না। ও শান্তভাবেই বলল, একটা ড্রাগ অ্যাডিক্টেড মেয়ে কী করে আয়াজ ইমদাদ খানের বউ হতে পারে? তার কোনো যোগ্যতা আছে নাকি আয়াজ ইমদাদ খানের বউ হবার? ফুপির আঘাতও আমার কারণেই হয়েছিল। আয়াত রেগে ও জোরে আয়াতের হাত চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, এই, তুই বারবার ড্রাগ করিস কেন? আমি তো শুধু একবারে বলেছি, তাও বিয়ের দিন, যে তুই ড্রাগস খেতিস। মায়ের ওই অবস্থার জন্য তুই দায়ী। বল, আরও কোনো দিন বলেছি? তবুও তুই এমনভাবে বলিস যেন আমি রোজ তোকে ওই কথাটা বলতাম। আয়াতের মনে হচ্ছে হাতটা কোথায় ভেঙে যাচ্ছে, তবু ও ট্রু শব্দ করছে না। ও কোনো রকমে বলল, ছাড়ুন আয়াজ, আমি আপনার সাথে যাব না। তোকে তো আমার সাথে যেতেই হবে আজ। বলেই আয়াজ আয়াতকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল আর নিজে উঠে বসে
গাড়ি স্টার্ট করলো, সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাতে লাগলো। তা দেখে আয়াত বলল, আয়াজ প্লিজ গাড়ির স্পিড কমান। আয়াজ কথা বলছে না, গাড়ি যত স্পিড আছে পুরোটা দিয়ে চালাচ্ছে। যদিও এটা নিয়ে আয়াতের ভয় হচ্ছে না, ভয় হচ্ছে আয়াজকে নিয়ে যদি অঘটন ঘটিয়ে ফেলে। কথা বলছে না দেখে আয়াত আবারও বলল, আরে কী করছেন বলুন তো, স্পিড কমান। দেখুন আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি মরলে আমার জানের কি হবে। জান শুনে আয়াজ ব্রেক মারল। সিট বেল্ট বাঁধা ছিল বলে কিছু হলো না। আয়াজ আয়াতের দিকে রেগে তাকিয়ে বলল, শুধু জান জান কেন, একটু আয়াজ আয়াজ করতে পারিস না? আমি জানকে ভালোবাসি তাই তো শুধু জান জান করি। আর আমাকে? আয়াত কিছু বলল না। তা দেখে আয়াজ আরও রেগে গেল আর ধমকে বলল, কিরে বলছিস না কেন? আমি জানকে ভালোবাসি। কথাটা শোনার সাথে সাথে আয়াজ সিট বেল্ট খুলে আয়াতকে আঁকড়ে ধরল। কিছুক্ষণ পর আয়াজ ছেড়ে বড় করে শ্বাস নিল আর বলল, এরপর জান বলবি তো একদম মেরে ফেলবো। আয়াত কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে রইল। আয়াজ একবার দেখল কিন্তু কিছু বলল না, কারণ ও রেগে আছে। যদিও একটু কমেছে। আয়াজের বাড়ি পৌঁছাতেই আয়াজ আয়াতকে নিয়ে নামলো। আয়াত না নামতে চাইলেও আয়াজ আয়াতের হাত শক্ত করে ধরে নিয়ে চলল। নিজের রুমে গিয়ে বসলো। আয়াতের পরনে এখন ফর্মাল শার্ট প্যান্ট আর গলায় টাই। সেটা আলগা করে আয়াজ আয়াতকে বিছানায় বসালো। আয়াজের চোখ ছলছল করছে। আয়াজ আয়াতের সামনে বসে আয়াতের গালে হাত রেখে বলল, কেন বুঝিস না জান পাখি, আমি তোকে কতটা ভালোবাসি। এখন থেকে নয়, সেই ছোট্টবেলা থেকে। আমি তো ছোটো থেকেই স্বপ্ন দেখতাম আমি তোকে বিয়ে করব আর সবসময় তোকে আমার সাথে রাখবো। মামি চলে গেল, তখন থেকে আমরা আলাদা হলাম। আবার কয়েক বছর পর এক হলাম। সব ঠিক ছিল, কিন্তু 9-10 বছর আগে আমরা সবাই একটা পার্টিতে গিয়েছিলাম, কিন্তু তুই বললি তুই যাবি না। আর মায়ের ওই অবস্থায় মা তো যেতে পারতো না, তাই মা আর তুই চৌধুরী বাড়িতে রয়ে গেলি। কিন্তু যখন এসে দেখলাম মা মেঝেতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, আর তুই তার পাশে বসে আছিস নেশাগ্রস্ত অবস্থায়, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কাকাইও একটা কাজের জন্য বাড়িতে ছিল। তোদের বাড়ি থেকে নাকি মায়ের চিৎকারের আওয়াজ আসছিল, তাই তিনি ও বাড়িতে গিয়েছিলেন। আর তখন দেখতে পান তুই মাকে আঘাত করছিস। তখন তিনি গিয়ে তোকে সামলাতে গেলে তুই তাকেও আঘাত করিস। আর ঠিক তখনই আমরা যাই বাড়িতে। কিন্তু বিশ্বাস কর, আমি বিশ্বাস করিনি তুই ড্রাগ অ্যাডিক্টেড ছিলি আর মাকেও তুই আঘাত করেছিস। কিন্তু মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার তোর সাথে কথা হয়নি। আর বাড়ি এসে শুনলাম তুই চলে গেছিস মামির কাছে। আর মামির ঠিকানা নানাবাই ছাড়া কেউ জানে না। নানাবাইও বলেছে কাউকে দেবে না। তুই জানিস সেদিন আমি তোকে অনেক কেঁদেছিলাম এই ভেবে আমি তোর সাথে কথা বলতে পারিনি, তোর পাশে থাকতে পারিনি। এত বড় ছেলে কেঁদেছে, তুই বুঝতে পারছিস সেদিন কতটা অসহায় হয়ে কেঁদেছিলাম আমি। আমি তোকে কতটা ভালোবাসি সেটা আমি নিজেও জানি না। শুধু এটুকুই। আয়াতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সেদিন তো এরকম কিছুই করেনি। সেদিনের কথা ভাবতেও তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেদিন সে কতটা অসহায় ছিল সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। নিজের কষ্টের সাথে আয়াজের কান্না ওর আরও কষ্ট বাড়িয়ে দিচ্ছে। আয়াজের চোখ থেকেও পানি গড়িয়ে পড়ছে। আয়াজ আবার বলতে শুরু করলো, তোকে কত খোঁজার চেষ্টা করলাম কিন্তু পেলাম না। তারপর নানাভাই অসুস্থ হয়ে পড়লো, তুই এলি, আমার মনে হচ্ছিল খুশিতে তোকে জড়িয়ে ধরি। নানাভাইয়ের অবস্থা বিগড়ে যেতে লাগলো। তারপর দাদুভাই জানলেন আমাদের বিয়ের কথা, কিন্তু আমি তখন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। এদিকে মায়ের দিকে তাকালে তোর কথা মনে পড়তো আর আমি মানতে পারতাম না। তোর অসহায়ত্ব মায়ের ওই অবস্থায় হয়তো তুই দায়ী। কারণ ওই কয়েক বছর আমার মাথায় ভালো করে ঢোকানো হয়েছে যে সব কিছুর জন্য তুই দায়ী। তবু আমি মানতে পারলাম না। আর সেদিন তো কাকাই তোর ভিডিও দেখালো যে তুই আগে থেকেই ড্রাগস নিতিস স্কুলের পেছনের দিকে একটা মেয়ের কাছ থেকে। তবু আমি বিশ্বাস করিনি সেটা। আমার তোর উপর ভরসা ছিল, বিশ্বাস ছিল।
সব ঠিক ছিল, বিয়েটাও মেনে নিয়ে করেছিলাম। কিন্তু তখন জানলাম তোকে আমার কাছে বা চৌধুরী বাড়িতে রাখলে তোকে কারা যেন বাঁচতে দেবে না। তোর জন্য নাকি আমাদের থেকে দূরে থাকাই ভালো। তোকে মেরে ফেলবে নাকি, তোর কাছে চৌধুরী বাড়ির সিক্রেট কিছু আছে। সব শুনে আমি ভয় পেয়ে গেলাম। তোকে দূরে রাখতে হবে এটাই মাথায় সেট আপ হয়ে গিয়েছিল। কিন্তু তোকে হারাতেও চাইনি, তাই বিয়েটা করি। তারপর আমার থেকে তোকে দূরে রাখতে বলি, আমি বিয়েটা মানি না। কিন্তু তুই পেছনেই লেগে থাকিস, তাই তোর সব দুর্বলতাগুলোকে চোখের সামনে ধরি, আর না পেরে থাপ্পড়ও দিই, যাতে তুই দূরে থাকিস আমার থেকে আর আমাদের থেকে। কিন্তু বিশ্বাস কর, সেদিন আমার কতটা কষ্ট হয়েছিল তোকে বোঝাতে পারবো না। তোকে থাপ্পড় মারার জন্য আমি নিজের হাতকেও জখম করেছিলাম। আমি তোকে ভীষণ ভালোবাসি আমি আমার থেকে তোকে দূর করতে চাই না, সব সময় তোকে আগলে রাখতে চাই। আর এজন্যই আমি নিজেকে আলাদাভাবে তৈরি করেছি, শেষে এসে সিআইডিতে জয়েন করেছি শুধুমাত্র তোর জন্য। সব শুনে আয়াতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কি এমন আয়াজকে বলা হয়েছে, আর কতটাই বা বলা হয়েছে? কারণটা কি শুধু বিয়ে ভাঙা ছিল নাকি অন্য কিছু? মেন কারণটা তো জানতেই চাইছিল, এজন্যই তো এত কিছু করা। তবে আয়াজকে ভালোবাসার সাথে ভরসা বিশ্বাস করে দেখে ওর মনটা পুলকিত হয়ে গেল, আর চোখ থেকে খুশির অশ্রু গড়িয়ে পড়ল। আয়াজের চোখ দিয়েও পড়ছে। আয়াজ বলল, আমি তোকে দূরে রাখতে চাই না, খুব ভালোবাসতে চাই। তোকে একটু ভালোবাসতে চাই দিবি আমায় একটু সুযোগ? তুই যখন জান করিস আমার বুকটা ফেটে যায়, খুব কষ্ট হয় রে। তুই না একটু ভালোবাসতে, যাতে আমার বুকের সব কষ্ট দূর হয়ে যায় একটু। আর বলতে পারল না আয়াজ, তার আগেই আয়াতের টাই ধরে আয়াজকে নিজের সাথে মিশিয়ে নিল। আয়াজও গ্রিন কার্ড পেয়ে নিজের ভালোবাসা জাহির করার জন্য উদ্যত হলো। আয়াতকে কোলে তুলে নিল, তারপর দুজনে ভেসে গেল কোনো ভালোবাসার প্রহরে। তুই আবার জিতে গেলি। আমি আয়াজ তোমার থেকে দূরে করেছিলাম আপিয়ার সাথে, ওকে জড়িয়ে আরও দূর করে দিতাম। কিন্তু আজ যেটা করলো সেটা ঠিক করলো না। ও আবার তোমার হয়ে গেল। না, ঠিক হয়নি সেটা। সমস্যা নেই, বাড়ি এসো, তোমরা এটার ব্যবস্থা করছি। এদিকে আপিয়া রাগে ফুঁসছে। আজ ওর বিয়ের কথা শুনে নেচে উঠেছিল। ওর বাবা সকালে জানিয়েছিল, আর এটাও বলেছিল আজ আসলে কথা বলবে। কথাটা শুনে ও আয়াজের রুমে আয়াজের অপেক্ষা করছিল। আয়াজ রুমে ঢুকতে ও আয়াজকে জড়িয়ে ধরে এমনিতেও রাগ ছিল, আপিয়ার স্পর্শে আরও রেগে যায়। ও আপিয়াকে ঘুরিয়ে একটা জোরে থাপ্পড় মারে আর বলে, তোর সাহস কি করে হলো আমার রুমে আসার আর আমাকে জড়িয়ে ধরার? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোর কোনো যোগ্যতা বা অধিকার নেই এই আয়াজ ইমদাদকে স্পর্শ করার। এখানে কেবল আহির অধিকার, আর কারো নয়। আয়াজের রাগ দেখে আপিয়া প্রথমে ভয় পেলেও আহির কথা শুনে রেগে গেল আর বলল, খালি আহি তাই না? আহি তোমার কেউ না, আমি তোমার সব। আর তোমার উপর শুধুমাত্র আমার অধিকার থাকবে। আর আজ তো আমাদের বিয়ে নিয়েও কথা বলবে বাবা। কি? তা নয় তো কি, বাবা তো সবাইকে বলার জন্য এখানে ডেকেছে। আপিয়া আয়াজের দিকে এগিয়ে আসতে চাইলে আয়াজ ধাক্কা মেরে ওকে ফেলে দেয় আর বলে, আহি আমার স্ত্রী, আর সারা জীবন আমার উপর শুধু ওর অধিকার থাকবে, তোর না। বলেই আয়াজ নিচে চলে যায়। আর ওখানে গিয়ে সব দেখে আর আয়াতের রিয়াকশন দেখে আরও রেগে যায়, তাই তো থাপ্পড়টা মারল। সব কিছু মনে করে সব রাগ পড়ল আয়াতের উপর। আপিয়া নিজের চুল টেনে ধরল। ও মনে মনে প্রতিজ্ঞা করলো আয়াজ আর আয়াতকে দেখে নেবে। ও অস্ফুট স্বরে বলল, আজ তোমাকে ছুঁয়েছি বলে তুমি আমাকে থাপ্পড় মারলে, এটা তুমি ঠিক করোনি। আজ এই আপিয়া তোমায় কথা দিচ্ছে, এই আপিয়াকেই শুধু তুমি মরিয়া হয়ে উঠবে। তোমাকে যখন নিজের করতে চেয়েছি তখন তো একদিনের জন্য হলেও নিজের করব। সব ব্যবস্থা আমি করব, তুমি শুধু বাড়ি ফেরো।
আইকে কী করে আউট করে নিজেকে বসাবো সেটা আমার ভালো করেই জানা আছে বলেই নিজে নিজে হাসতে লাগলো। সকালবেলা চোখ খুলতেই নিজের মুখের সামনে আয়াতের মুখ দেখে মুগ্ধ হয়ে গেল আয়াজ। এমন দিনে তো ও প্রতিদিন চায়। ও আয়াতের কপালে একটা কিস করলো আর এক হাত দিয়ে মাথা ঠেকিয়ে আয়াতকে দেখতে লাগলো। আর একটু পরেই আয়াতের চোখ খুললো আর চোখ খুলে আজকে দেখে ও একটু ভরকালো। আয়াত মুচকি হেসে বলল, গুড মর্নিং। আয়াত মুচকি হাসলো কিন্তু কিছু বলল না। উঠতে নিল ঠিক, কিন্তু কি নিজের দিকে তাকিয়ে আবার সব ঠিক করে সোজা ওয়াশরুমে ঢুকলো। তা দেখে আয়াজ হেসে উঠল। কিছুক্ষণ ধরে আয়াতের সারা শব্দ না পেয়ে আয়াজ নিজে উঠে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল, ওয়াশরুমে গিয়ে অজ্ঞান হয়ে গেলে নাকি? আয়াত একটু দরজা খুলে বলল, এখানে আমার জামা কাপড় নেই তাই না? তাহলে আমার থেকে পরার জন্য কিছুদিন এটার জন্য চুপচাপ ছিলে? ওকে, দাঁড়াও দিচ্ছি। আয়াত একটা শাড়ি, ব্লাউজ, পেটিকোট নিয়ে আয়াতের হাতে দিল আর বলল, তারপরের দিনই এনেছিলাম তোমার জন্য। আয়াত কিছু বলল না। ওর ভীষণ লজ্জা লাগছে। ও চুপচাপ শাড়ি পরে বাইরে বেরিয়ে এলো। ততক্ষণে আয়াজও অন্য একটা ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছে। আয়াতকে সাদা ফুল হাতা ব্লাউজের সাথে নীল শাড়িতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। ও আয়াতের দিকে এগোতেই আয়াত বলল, কাজা সালাত আদায় করতে হবে। অতপর দুজনে কাজা সালাত আদায় করে নিল। এখন সকাল 7টা বাজে। আয়াত কিচেনে গেল, সাথে আয়াজও গেল। আয়াত রান্না বসালো, আয়াত সাহায্য করলো, তবু আয়াত কিছু বলল না। খাবার টেবিলে বসে আয়াত চুপচাপ বসে খেতে লাগলো। তখন হুট করে আয়াজ বলল, কাল জামাইয়ের ভালোবাসা পেয়ে তোর কথা বন্ধ হয়ে গেছে নাকি রে আহি? যদি এটাই হয় তাহলে তো এরপর থেকে তুই কোনোদিন কথাই বলতে পারবি না। কথাটা শুনে আয়াতের গলায় খাবার আটকে পড়ল। ও কাশতে লাগলো। তা দেখে আয়াজ তাড়াতাড়ি করে পানি এগিয়ে দিল আর খাইয়ে আয়াতকে শান্ত করলো। আসলে আয়াতের লজ্জা লাগছে, তাই তো কিছু বলছে না। আয়াত লজ্জাকে প্রশ্রয় না দিয়ে বলল, কাল ওভাবে বাড়ি থেকে চলে এসেছেন, সবাই হয়তো চিন্তা করছে আমাদের বাড়ি ফিরতে হবে। আজকে তুই বা আমি কেউ বাড়ি যাচ্ছি না। আমি নানা ভাইকে বলে দিচ্ছি আমাদের বিয়ের বিষয়ে জানানোর জন্য একটা গ্র্যান্ড অনুষ্ঠান রাখতে। যেদিন অনুষ্ঠান সেদিন যাব, আর ততদিন আমি আর তুই এখানেই থাকবো, নিজেদের মতো সময় কাটাবো। কোনো অনুষ্ঠান হবে না, আমার কাজ আছে। আপনার ইচ্ছে হলে আপনি থাকুন, আমার যেতে হবে। মানে কি? মানেটা খুবই সহজ, আমি অনুষ্ঠান চাই না। কিন্তু কেন? আমার ইচ্ছে নেই তাই আমার যেতে হবে বলে আয়াত উঠল। তখন আয়াতের হাত ধরে বলল, না ললো না, আজ কোথাও যাওয়া হচ্ছে না। আমার বউর এত লজ্জা, তার লজ্জা না ভাঙা পর্যন্ত কেউ কোথাও যাবে না। দেখুন, আমি এখন মজা করার মুডে নেই। আমি কি বলেছি আমি মজা করছি? আমার অফিস আছে, আজ আমাকে যেতে হবে। না গো, কেউ কোথাও যাচ্ছ না। আয়াত আয়াতের দিকে তাকিয়ে বলল, আপনার কি আমাকে একেবারের জন্য হারাতে ইচ্ছে হয়েছে? কথাটা শুনে আপনা আপনি আয়াজের হাতের বাঁধন আলগা হয়ে এলো। চোখ চলচল করে উঠল। আয়াত ওর দিকে না তাকালো না, কারণ আজ ইম্পর্ট্যান্ট কাজ আছে ওর। আজ তো জারিফের সাথেও সব কাম তামাম করতে হবে। আয়াত আয়াতের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাল যখন নতুনভাবে আমাদের জীবন শুরু হয়েছে, তাহলে নিশ্চয়ই আমাকে হারানোর ভয় থাকাটা উচিত না আপনার? না চাইতেও অনেক সময় প্রিয়জনকে হারানোর ভয় হয়। আয়াত কিছু বলল না, উপরে চলে গেল। ল্যান্ডলাইন নাম্বার থেকে কাউকে কল করে আসতে বলল আর নিজে ঠিকঠাক হয়ে বের হলো। আয়াত এখনও নিজে, তাই বলল, আপনি কি এখানেই থাকবেন নাকি? আয়াত দীর্ঘশ্বাস ফেললো, বলল, তুমি যখন থাকবে না তাহলে আমি থেকে কি করব? আয়াত দেখলো আয়াজের মন খারাপ, তাই হাত দিয়ে আয়াজের চুলগুলো এলোমেলো করে দিল। তা দেখে আয়াজ মুচকি হাসলো। এমনটা আয়াত
ছোটোবেলায় করতো। আয়াজের মন খারাপ হলেই আয়াত ওর চুলগুলো এলোমেলো করে দিত, আর আয়াজ এই অল্পতেই খুশি হয়ে যেত। আয়াত মুচকি হেসে বলল, আমাদের ব্যালকনি কিন্তু পাশাপাশি। আয়াত মুচকি হাসলো আর বলল, তো কি ব্যালকনির জিনদের সাথে গল্প করবেন? সমস্যা কোথায়? বলে আয়াত বেরিয়ে পড়ল। আয়াতও মুচকি হাসলো। আয়াত গাড়ি করে সোজা নিজের অফিসে এলো। রাস্তায় শাড়ির সাথে ম্যাচিং করে হিজাব আর নিকাব বেঁধেছে। অফিসে ঢুকবে এমন সময় ওকে কেউ আটকে বলল, আপনি অফিসে ঢুকতে পারবেন না। কথা শুনে আয়াত বাঁকা হাসি দিল। সে তো জানে না কার পথ আটকেছে। আয়াত শান্ত দৃষ্টিতে সামনের মানুষটার দিকে তাকালো। সামনের মানুষটা একটা মেয়ে, পরনে দামি 3 পিস, গলায় আইডি কার্ড, তবে মুখে একটা অহংকারী ভাব আছে। আয়াত সব ইগনোর করে বলল, কী কারণে ঢুকতে পারবো না? যদি জানাইতেন তাহলে উপকৃত হতাম। মেয়েটা হাত বাজ করে দাঁড়িয়ে বলল, আজ এখানে কিছু ভিআইপিরা আসবে। স্যার বলেছে বাইরের কাউকে ঢুকতে না দিতে। সেটা তো দারুণের কাজ। আপনাকে দেখে তো দারুণ মনে হচ্ছে না। কথাটা শুনে মেয়েটা একটু অপমান বোধ করলো, আর সেই সাথে রাগও মুখ ফুটে উঠেছে। মেয়েটা বলল, এই তোমার কি আমাকে দেখে দারুণ মনে হয়? না, মনে হলেও কিছু করার নেই, কিন্তু কাজটা তো দারুণের করছেন, তাই না? ইউএসআই, এখানে আমি আমার স্যারকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছি। তা ভালো, তবে আমাকে আটকানোর কারণ? কারণ তোমার গলায় আইডি কার্ড নেই, আর তোমাকে দেখে কোনো ভিআইপিও মনে হচ্ছে না। আর তারা সকলে একসাথে আসবে, একা না। তোমার আইডি কার্ড নেই মানে তুমি বাইরের লোক। আয়াত মুচকি হেসে বলল, আইডি কার্ড তো এমপ্লয়ীদের দরকার হয়, কিন্তু আমার নয়। বলে আয়াত মেয়েটাকে উপেক্ষা করে ভেতরে ঢুকলো। তা দেখে মেয়েটা পেছন থেকে দৌড়ে এসে আয়াতের সামনাসামনি দাঁড়িয়ে বলল, তোমার সাহস তো কম না, তুমি আমার কথা না শুনে ভেতরে ঢুকলে। আমার সাহস বরাবরই বেশি, তবে তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি যে তুমি আমার পথ আটকাচ্ছ। হে ইউ, তুমি আমাকে তুমি করে বলছো কেন? অথচ এতক্ষণ যাবৎ তুমি আমাকে তুমি করে বললে। ইউ নো হোয়াট হু অ্যাম আই? আই এম ইউর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অফ মিস্টার এএসি। আমি সবার থেকে একটু বেশি সম্মানের যোগ্য, তাই নয় কি? আয়াত মনে মনে ভাবল, তার জান ভাইয়া আবার কবে থেকে মেয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখতে শুরু করলো? আর আগের অ্যাসিস্ট্যান্ট কোথায় গেল? এই 3 দিনে এই অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ করলো, অথচ তাকে বলেনি। আয়াত কিছু বলল না। ব্যাগ থেকে ক্যাপ বের করে আবার হাঁটা ধরল। এদিকে মেয়েটা শুধু পেছন থেকে ডেকেই যাচ্ছে। আয়াতকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ল, সবাই সালাম দিচ্ছে। মেয়েটা অবাক হয়ে গেল। সবাই উঠে দাঁড়ালো, কারণ মেয়েটার মাথায় যে ক্যাপটা জ্বলজ্বল করছে সেটা ডক্টর এএসির ক্যাপ। আয়াতকে দেখেই 3 জন এগিয়ে এলো। একজন আয়াতের হাতের ব্যাগ নিয়ে এলো, আর 2 জন নিজেদের মতো ফাইল দেখাতে লাগলো। আয়াতও দেখতে লাগলো। এরপর মেয়েটার দিকে নজর পড়তেই দেখলো সে হা করে তাকিয়ে আছে। তাই সে ইশারা তাকে কাছে আসতে বলল। মেয়েটা কাছে এলেই আয়াত একজনকে বলল, ওনাকে 2 মাসের বেতন দিয়ে এখান থেকে বিদায় করো। উনি নাকি মিস্টার এএসির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই নাকি? উনি সবার থেকে একটু বেশি সম্মানের যোগ্য। উনি ওনার যোগ্যতা বাইরে গিয়ে দেখাক এখন। আর হ্যাঁ, বলেও যেন ওনার চেহারা এখানে দ্বিতীয়বার না দেখি। বলে আয়াত নিজের কেবিনে চলে গেল। 2 মিনিটের মাথায় মেয়েটার হাতে 2 মাসের স্যালারি আর একটা লেটার পৌঁছে গেল। এটাকে বলে কাউকে কিছু না বলে করে দেখিয়ে দেওয়া। যে লেটার দিল তাকে মেয়েটা বলল, উনি এভাবে আমাকে ফায়ার করতে পারে না। আমাকে মিস্টার এএসি হায়ার করেছে, ওনার কথা ছাড়া আমি ফায়ার হতে পারি না। কথাটা শুনে লেটার দেওয়া মানুষটা বলল, ডক্টর এএসি কি পারে আর পারে না সেটা তোমার জানতে হবে না। কি, ওটা ডক্টর এএসি ছিল? জি হ্যাঁ, মিস্টার এএসির একমাত্র বোন এবং এই কোম্পানির কর্ণধার। জানি না তুমি ম্যামের সাথে কী করেছো, কিন্তু যা করেছো সেটা মোটেও পছন্দনীয় নয়। আর ম্যাম যেভাবে বললেন বুঝলাম, অহংকার দেখিয়েছো। তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি এখানে টিকতে পারবে না। 3 দিনও হয়নি তার আগেই শেষ। কারণ এখানে অহংকারী লোকদের জায়গা হয় না। তবুও কি দেখে স্যার তোমায় সিলেক্ট করলো কে জানে। ভালো চাও তো ভালোই ভালোই কেটে পড়ো।
না হলে এরপর গার্ড ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। বলে লোকটা চলে গেল। এদিকে মেয়েটা ভয় পেয়ে গেল। ও জানতই না কার পথ আটকেছিল। এখন এখানে কিছু বলা মানে ঘাড় আলাদা করার জন্য মাথাটা এগিয়ে দেওয়া। তাও ভালো 2 মাসের স্যালারি পেয়েছে। সে ভালো ভালো বের হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে সে খবর পুরো অফিসে পৌঁছে গেল যে বেয়াদবি করার কারণে ডক্টর এসি মিস্টার এএসির পিএকে বরখাস্ত করেছে। তবে এটা নিয়ে বেশি কানাঘোষা হলো না, কারণ এই অফিসের সবাই খুব ভালো করেই আয়াতকে চেনে। তার কিছুক্ষণ পর আরব অফিসে আসলো আর এসেই জানতে পারলো আয়াত অফিসে এসেছে আর তার পিএকে বরখাস্ত করেছে। আরব আয়াতের কেবিনে ঢুকে পড়লো আর বলল, ডক্টর এসি আজ অফিসে এসেছে, তাও আবার শাড়ি পরে। ভাবা যায়, যা ইতিহাসে প্রথম ঘটল। আয়াত ল্যাপটপ থেকে মুখ না উঠিয়েই বলল, ডং বন্ধ করো জান ভাইয়া। মাশাল্লাহ, আমার বোনকে অনেক সুন্দর লাগছে। শুক্রিয়া। তা মিস্টার এসি আবার কবে থেকে মেয়ে বিয়ে রাখতে শুরু করলো? আরব হেসে চেয়ারে বসে বলল, তা মেয়ে বিয়ে পছন্দ হয়নি বলে কি তাকে বরখাস্ত করা হয়েছে? ও জান ভাইয়া, খেয়ে দিয়ে আমার কাজ নেই। যথার্থ কারণ ছিল তাই, সেটা আমি জানি। ডক্টর এএসি কারণ ব্যতীত কিছু করে না। তাহলে এই সময় আমার কেবিনে কেন? জানতে এলাম কাল আয়াস্তকে কোথায় নিয়ে গিয়েছিল। আমার জামাই আমাকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাক, তোমার তাতে কি? না না, কোথায় অন্য কিছু গন্ধ পাচ্ছি। আয়াজ কি কাল কিছু করেছে? কিছু করলেই তোমার তাতে কি? উইল ডক্টর এসির নজর লুকাচ্ছে। বাহ, লজ্জাও পাচ্ছে বোধহয়। জান ভাইয়া, ওকে, আমি বুঝতে পারছি। আমি আর কিছু বললাম না। তা মেয়েটা আমাদের কোন এমপ্লয়ের পরিচিত শুনি, এটাও বুঝে ফেলেছিস? আমি জানি কোনো কারণ না হলে জান ভাইয়া কোনো মেয়েকে বিয়ে রাখবে না। আগের মাসুদ বিয়ে এর বোন, ও 3 দিন আগে মাসুদের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। 1 মাস হাঁটাচলা করতে পারবে না। এও বলেছে এর জন্য যেন ওকে বরখাস্ত না করা হয়, নতুন নিয়োগ না দেওয়া হয়। আমি দেখতে গিয়েছিলাম। আমার হাত ধরে কেঁদে উঠে আর রিকোয়েস্ট করে ওর বোন 1 মাস কাজ করে দেবে, তারপরও সুস্থ হলে আবার কাজে জয়েন করবে। আমি না করেছিলাম আর বলেছিলাম 1 মাস আমি চালিয়ে নেব, টাকাটাও দিয়ে দেব, ও যেন চিন্তা না করে। কিন্তু মাসুদ বলল, ও এমনি এমনি টাকা নেবে না। বুঝলাম, অনেক আত্মমর্যাদা বোধ আছে। ও আবার ওর বোনের কথা বলল। মাসুদ আমার অনেক বিশ্বস্ত, আমার না বলতেই সব কিছু করে ফেলে। আর 1 মাসের ব্যাপার, তাই আর না করিনি। ও আচ্ছা, সমস্যা নেই। আমি বাড়ি যাওয়ার সময় ওর সাথে দেখা করে যাব আর বুঝিয়েও বলে যাব। এমনিতেও 2 মাসের স্যালারি দিয়েছি। আর মাসুদও জানে কাউকে কোনো কারণ ছাড়া বরখাস্ত করা হলে 2 মাসের স্যালারি দিয়ে দিই আমি। পেপারসটা একবার দেখে নে, আজ ইম্পর্টেন্ট মিটিং আছে। আয়াত মুখ উঠিয়ে আরবের থেকে ফাইল নিয়ে দেখতে লাগলো। বাইরে থেকে ক্লায়েন্ট আসলে মিটিং রুমে চলে গেল। বিকেলের দিকে আয়াত বাড়িতে ঢুকলো। অফিস থেকে শাড়ি চেঞ্জ করে বোরকা হিজাব পরে এসেছে। ওর খবর পেয়ে আদিয়ান চৌধুরী আর আশিয়ান চলে আসে। আর এসেই সবাই জিজ্ঞেস করে, কাল আয়াত রেগে ওকে কোথায় নিয়ে গেছিল? ওকে আঘাত করেছে নাকি? আয়াত সবাইকে সুন্দর মতো সামনে বলেছে কিছুই করেনি। আয়াত নিজের রুমে গিয়ে কিছু চেক করতেই ওর মুখে হাসি ফুটে উঠল। ও বলল, আরে আফিয়া, এত কিছুর পরেও আয়াতের পেছনে পড়ে গেল। তুমি তোমার কাজ করো, সমস্যা নেই। তোমাকে সরাতে আমার কিছুই করতে হবে না। ওহ রিভ, শোনা, তোমার তো দি ইন্ট করতে চেয়েছিলাম সবটা জেনে, কিন্তু এবার তো তোমাকে বাড়ি ফিরতে হবে। জাওয়াত খানও মেয়েকে কাছে রাখতে চান, আর তার মেয়েকে তার কাছে রাখার বন্দোবস্ত না হয় আমিই করব। সন্ধ্যার পর খানবাড়ির সকলে চৌধুরী বাড়িতে এলেন। মূলত আয়াজ এনেছে। আয়াজ জানতো আয়াজ আজকে আসবে। ও কিছু বলল না। সবাই ড্রয়িং রুমে বসে আছে। আয়াজ বলল, আমি আমার বউকে ঘরে তুলতে চাই। এখন তোমরা বলো কবে উঠিয়ে দেবে? আনাব চৌধুরী বললেন, তোমার বউ তো বিয়ে করে তার শ্বশুরবাড়িতে গিয়েছিল, তাহলে আবার নতুন করে উঠিয়ে দিতে হবে কেন? মানে তোমরা কোনো অনুষ্ঠান করবে না, মেয়েকে দিয়ে দেবে? এত কেপটা কেন তুমি নানা ভাই? আয়াতের কথায় সবাই অবাক হয়। ওর দিকে তাকালো। তখন আয়াত বলল, বউকে নিয়ে এত শো অফ করার কি আছে?
বিয়ে আপনি করেছেন, দুনিয়াকে কেন জানাতে হবে? তখন আদেন চৌধুরী বললেন, তোর কত বড় সাহস, তুই বাবাকে কিপটা বলিস? বাবা অনুষ্ঠান করবে না, কারণ আহে চায় না। তখন আহনাব চৌধুরী বললেন, কিন্তু এখন করব। আহনাব চৌধুরীর নাতনির বিয়ে তো আর এমনি এমনি হতে পারে না। তখন আয়াত বলল, আয়াতের সাথে তুমিও পাগল হলে দাদু ভাই? আয়াত বলল, অনুষ্ঠান হবে না। পরে সবাই বলল অনুষ্ঠানের কথা। সবার এত আগ্রহ দেখে আয়াত বলল, ওকে অনুষ্ঠান হবে, কিন্তু আমার শর্ত আছে। তখন আয়াজ বলল, তোর আবার কিসের শর্ত? অনুষ্ঠান হবে, তবে এখন না, 6 মাস পর। আর আমি এই 6 মাস চৌধুরী বাড়িতে থাকবো। মানে তুই বিয়ে করে বাপের বাড়িতে থাকবি? আমার কি হবে? আপনাকে আমি মানা করেছি নাকি যে আপনি এ বাড়িতে আসেন না? আমার শর্ত যদি মানা হয় তবে আমি অনুষ্ঠান করতে দেব, নচেত না। আয়াজ আয়াতের চোখের দিকে তাকালো, ওই চোখে অন্য কিছু দেখতে পেল। কি মনে করে ও নিজেও মত দিল যে 6 মাস পরেই অনুষ্ঠান হবে। এদিকে আয়াত আর আহনাব চৌধুরী ডিসকাশন করছে, সব কাম তামাম করে সবাই সব জানিয়ে। আর আবার আহনাবকে সামনে রেখে তারপর সংসার জীবনে ঢুকবে। এ বাড়িতে সব সহজ হবে না, যার জন্য এতগুলো কথা খরচ করলো আয়াত। আয়াতরা বাড়ি চলে গেল। শুধু আয়াতের পরিবার, ওর মা বাবা আর আলিজা গিয়েছিল। আয়াজ আসতেই তিনি আয়াজকে কালকের জন্য সরি বলছেন। তিনি আয়াজকে খুব স্নেহ করেন। আয়াজও বড় খালাকে মাফ করে দিয়েছেন, কারণ কাল যদি তারা না করতো তাহলে ওর আর আয়াতের ভালোবাসা পূর্ণতা পেত না। জাওয়াত খান যায়নি, তবে আলিজা চৌধুরী বাড়ি গিয়ে সবাইকে জানাতেই আবিয়া বেশ খুশি হলো। এখনই আয়াত খান বাড়িতে যাবে না। আসসালামু আলাইকুম, জান কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। রাতের ওষুধ খেয়েছো জান? তুমি খাবার খেয়েছো? কি হয়েছে জান? আনাপ একটু অবাক হলো না এমন প্রশ্নে, কারণ তার জান সবসময় বুঝে ফেলে তার মন খারাপ। আনাপ বলল, তোমাকে ছাড়া ভালো লাগছে না, আর অল্প কিছুদিন, তারপর আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ। আমার ভালো লাগে না জান। জান ভাইয়া সারাদিন অফিস থেকে মামনিও কেমন যেন হয়ে গেছে তুমি যাওয়ার পর। আগের মতো হাসে না, কথা বলে না, সারাদিন শুধু ঘরের মধ্যে বসে থাকে। তুমি থাকতে তো এমন কিছু হতো না, আমরা সবাই মিলে কত মজা করতাম। জান ভাইয়া অফিসে যেত, তুমি আর মামনি বাসায় থাকতে। তোমার অপারেশন থাকতো, আমি চলে যেতাম জান ভাইয়ার সাথে, মামনিকে নিয়ে ঘুরতে যেতাম। কিন্তু এখন সবাই কেমন যেন হয়ে গেছে। তাছাড়া এখন তো আমিও বড় হয়েছি, মা বাবা। এটুকুই বলে আনাপ থেমে গেল। আয়াত বুঝতে পারলো হয়তো আনাপের ওর মা বাবার কথা মনে পড়ছে। আয়াত একটা দীর্ঘশ্বাস পেলে বলল, তুমি কি তোমার মা বাবাকে মিস করছো জান? আমার মাও মামুনির মতো এত ভালো, তাই না জান? অনেক ভালো। তাকে খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করছে, জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, তার কোলে মাথা রেখে গল্প শুনতে ইচ্ছে করে, আরও কত কী কিছু করে। আমি আমার পরিবারের সাথে থাকতে চাই, যেমনটা লিওনরা থাকে। আয়াতের চোখটা ছলমল করে উঠল। ও বুঝতে পারলো আজ লিওনের সাথে কথা বলা হয়েছে, হয়তো পরিবারকে নিয়ে ভালো কিছু শুনেছে বা দেখেছে। এই জন্যই ওর ইচ্ছে হয়েছে পরিবারের সাথে সময় কাটাতে। ও কোনো রকম নিজেকে সামলে বলল, তুমি খুব তাড়াতাড়ি তাদের কাছে থাকবে জান, তোমার জান কথা দিচ্ছে তোমাকে। আমাদের জীবনে এমন কেন জান? আমরা তোমার জান ভাইয়া, আমাদের সব কি সহজ হতে পারতো না? একটা কথা জানো জান, তুমি, আমি আর জান ভাইয়া আমরা হলাম জিনিয়াস। আর দাদুভাই বলে জিনিয়াসদের জীবন সহজ হয় না, তাদের পদে পদে বুদ্ধি দিয়ে জীবন এগিয়ে যেতে হয়। কাল অফিসে এসো, আমি, তুমি আর জান ভাইয়া কাল অফিসে অনেক সময় কাটাবো, ঠিক আছে? আই লাভ ইউ জান। তখনই কেউ আয়াতকে পেছন থেকে জড়িয়ে ধরল। আয়াত বুঝতে পারলো এটা আয়াজ। আয়াত মুচকি হেসে আনাবকে বলল, আই লাভ ইউ টু জান, আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ বলে আনাব ফোন রেখে দিল। এদিকে আয়াজ আই লাভ ইউ টু জান শুনে আয়াতকে ছেড়ে দিয়েছে। আয়াতও ফোন রেখে পেছনে ঘুরে বলল, আপনি এখানে কেন? কেন তোমার আর তোমার জানের কথা বলায় ডিস্টার্ব করলাম নাকি? আয়াত মুচকি হেসে বলল, তা তো করলে নই।
কাল কিন্তু তোর আর আমার সব ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আবার ওই জান কেন? তার সাথে আমার পুরনো সম্পর্ক হুট করে কি সারা যায় নাকি? তাই বলে তুই বিয়ের পর পরকীয়া করবি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কি বলেন? আপনাকে কে বললো আমি পরকীয়া করছি? তোর জামাই থাকতে তুই কেন তোর বয়ফ্রেন্ডকে মানে অন্য কাউকে আই লাভ ইউ বলবি? এটা তো পরকীয়াই হলো। মোটেও আমি পরকীয়া করছি না। তাছাড়া জান বললেই কি কেউ তার বয়ফ্রেন্ড হয় নাকি? কেউ তো তার কাছের মানুষকেও জান বলে সম্বোধন করতে পারে। আপনাদের আজাইরা থিওরি জান বললেই কি বয়ফ্রেন্ড হবে? আজব। কথাটা শুনে আজ ভাবলো তাহলে নিশ্চয়ই অন্য কেউ হবে। জানকে নিয়ে সবসময় এমনি জ্বালায়, তাহলে এটা আয়তের কাছে খুব কাছের হবে। কিন্তু কাছের হলেও কি হবে, ছেলে না মেয়ে? এসব ভেবে ওর মাথা খারাপ হচ্ছে। তবে এটা শিওর আয়াতের সাথে তার সম্পর্ক থাকলেও আয়াজের মতো নয়। ভয় পাওয়ার কারণ নেই, তবু জেলাসি কমছে না। তাইও বলল, এই জান ছেলেরা মেয়ে, আমার জামাই সে। কি? আমার জামাই সে, কিন্তু তোর জামাই তো আমি। তার মানে সে আমার সতীন। এই তো পারফেক্ট বলছেন। আহি, তুই আমার সাথে মজা করছিস? একদম না। তুই আরেকটা বিয়ে করেছিস? না। তবু সে আমার জামাই। আমার সাথে ফাজলামো করিস? আয়াত হেসে বলল, একদম না। আয়াত আয়াতের হাত ধরে একদম নিজের কাছে নিয়ে এলো আর বলল, আমার সাথে একদম এসব নিয়ে মজা করবি না। আমার তোর পাশে আর কাউকে সহ্য হয় না, বুঝলি? তুই আমার বউ, অন্য কারো না। আর তোকে বলেছি না একদম জান করবি না, না হলে মেরে ফেলবো। আয়াতের জানকে নিয়ে জ্বালাতে ভালো লাগছে। আয়াতের চোখে মুখে জেলাসি দেখা যাচ্ছে, যা ওকে অদ্ভুত আনন্দ দিচ্ছে। ও হেসে বলল, এরপর অনেকবার বলেছি জান কই, মারলেন না তো? আবারও জান উচ্চারণ করেছিস। আচ্ছা, এই টপিক বাদ। তা আপনি এখানে কেন? আজ যেহেতু টপিক বাদ দিল, তাই আজ হেসে বলল, একদিনই বউটা আমার অভ্যাস নষ্ট করে ফেলেছে। এখন আর বউকে ছাড়া রাতে ঘুম আসে না। সেই জন্যই তো বউকে করে তুলতে চাইলাম, কিন্তু বউ তো আমার গেল না। 6 মাস সময় চেয়েছে। পরে ভাবলাম ব্যালকনি তো পাশাপাশি, তো তেমন সমস্যা হবে না। ফাজলামি রাখেন। আচ্ছা, রাখলাম। এখন চলো তোমার সাথে চন্দ্রবিলাস করব। তাহলে এটা কি হচ্ছে বিষয়? অনেক সুন্দর চাঁদ উঠেছে আর এখন সবাই ঘুমিয়ে পড়েছে। আমি যাব না। তুই যাবি না, তোর ঘাড় যাবে। বলে আয়াতকে কোলে তুলে নিল। আয়াত কিছু না বলে আয়েজের গলা জড়িয়ে ধরল। ও জানে এখন বলে লাভ নেই, তাই চুপ থাকলো। রাত বেরাতে চিৎকার করার কোনো মানে হয় না। আজ আস্তে আস্তে দরজা খুলে চৌধুরী বাড়ির ছাদের দিকে গেল আর সোজা ছাদে গিয়ে ওখানে রাখা দোলনায় আয়াতকে নামিয়ে দিল। পাশে সেও বসে আয়াতকে এক হাতে জড়িয়ে ধরল। তখন আয়াত বলল, এতক্ষণ যখন চুপচাপ এসেছি, তখন নিশ্চয়ই এখানে থেকে যাব না। এখন ছেড়ে দিন। আর এর জন্য ধরে রাখিনি। আমি তো আমার বউয়ের শখ পূরণ করছি। তার অনেক দিনের শখ। সে তার জামাইয়ের কাঁধে মাথা রেখে চন্দ্রবিলাস করবে। আয়াত কিছু বলল না। সেদিন মাতাল থাকা অবস্থায় বলেছিল, এটা ওর মনে আছে। আয়াত বলল, এখন যখন নিজের করে নিয়েছি তোমায়, তাহলে শুনে নাও জান পাখি। তোমার জামাই তোমার সব শখ ইচ্ছে পূরণ করবে, তোমায় আগলে রাখবে সব সময়। এখন তুমি চন্দ্রবিলাস করো। আয়াত চাঁদের দিকে না তাকিয়ে আয়াতের দিকে তাকিয়ে আছে অদ্ভুতভাবে। আয়াত তা টের পেয়ে আয়াতের দিকে তাকালো। আয়াত বলল, কি দেখছো? তেমন কিছু না, শুধু আমার জীবনের এক টুকরো সুখকে দেখছিলাম। আয়াত হাসলো আর ওর দিকে চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। চাঁদের আলোয় নীলমণির চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। আর ওর দুর্বলতা হলো আয়াতের চোখ দুটো। ও আয়াতের চোখে যেন নীল সমুদ্র দেখতে পায়। ও আয়াতের গালে হাত রাখলো আর মুখটা এঁকে নিল। ওকে আঁকাতে দেখে আয়াত চোখ বুজে ফেলল। আয়াতের কপালে একটা চুমু খেলো। তা দেখে আয়াত মুচকি হাসলো। আয়াত বলল, চন্দ্রবিলাস করতে এসে আমার তো তুমি সমুদ্র বিলাস করে দিলে। তোমার ওই নীল সমুদ্র চোখ যেন আমায় ভাসিয়ে নিল ওই ভালোবাসার শহরে। তুমি জানো তোমার ওই চোখ দুটো আমার দুর্বলতা। তোমার ওই নীল সমুদ্রে আমি বারবার ডুবি। এজন্যই তো আমি তোমায় ভালোবাসি খুবই। আয়াত মুচকি হেসে বলল, তাহলে এবার একটু চন্দ্রবিলাস করা যাক। তা আর বলতে। আয়াত আয়াতের কাঁধে মাথা রেখে চন্দ্রবিলাস করতে লাগলো। অনেক রাত পর্যন্ত দুজনে চন্দ্রবিলাস করলো। আয়াতকে রুমে নিয়ে আবার ব্যালকনি দিয়ে নিজের রুমে চলে গেল।
ব্রেকিং নিউজ, 3 দিন আগে নিখোঁজ হওয়া ভার্সিটির প্রফেসর মাহবুবকে পাওয়া গেল রাস্তায় রক্তাক্ত অবস্থায়। তার একটা হাত কাটা হয়েছে, সাথে 2 পা, তার সাথে দুটো চোখও উপড়ে ফেলেছে কেউ। শুধু এই নয়, তার পাশে থাকা ব্যাগের থেকে তথ্য পাওয়া যায় তিনি একজন ড্রাগ পাচারকারী এবং রেপিস্ট ছিলেন, এবং তিনি ভার্সিটির অনেক শিক্ষার্থীদের গুমরাহ করে তাদের ড্রাগ অ্যাডিক্টেড করে তোলে এবং তাদের দ্বারা আরও অনৈতিক কাজ করাতো। প্রফেসর মাহবুবের অবস্থা এসব দেখে বোঝাই যায় তার কার্যক্রমের জন্য কেউ এই কাজটা করেছে। তবে এত কিছুর পরেও তিনি বেঁচে আছেন, এটাই অদ্ভুত। রাস্তায় কিছু পথচারী তাকে দেখে হাসপাতালে ভর্তি করে আর পুলিশকে জানায়। পরে এসব পুলিশও খোলাসা করে বলেন সবাইকে কে বা কারা করেছে এটার কোনো হদিস পাওয়া যায়নি। তবে সিআইডি টিম এটার রহস্য উদ্ঘাটনের জন্য ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছেন বলে জানা যায়। খানবাড়িতে সকালে টিভি চলছিল, প্রফেসর মাহবুব আয়েজদের স্যার দেখে সবাই মনোযোগ দিয়ে শুনে। এদিকে এটা দেখে আয়েজের মাথায় কিছু প্রশ্ন তালগোল পাকায়। ও নিজেও তো তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু কেউ ওর ডেরায় থেকে ওদের নিয়ে গেছে। কিন্তু এখানে তো একজনের কথা উল্লেখ হয়েছে, বাকি দুজন কোথায়? আর কেউ না হলেও জারিফ কোথায়? এদিকে মাহবুবের কথা শুনে আরও একজন চিন্তায় পড়ে গেছে। আসাদ খান বললেন, শিক্ষকরাই যদি এসব করে তাহলে আর মানুষদের কি বলবো? আজ আপিয়া, অহনা, ইশরাত সকলেই এই ভার্সিটির পড়াশোনা, আর এখানে এরকম কেউ ছিল? আলহামদুলিল্লাহ আমাদের ছেলেমেয়েরা ওনার তুবে পড়েনি। আয়াজ কিছু বলল না। অফিস থেকে ফোন এসেছে, এই বিষয়ে তদন্তের ভার কিছুটা ওর উপরেও আছে। আজ আর ভার্সিটি যাবে না, শুধু সিআইডি অফিসে যাবে। ও অফিসে গেল। এদিকে আজ অফিসে গেল আর গাড়ি থেকে নামতেই দেখলো আনাফ আর আরাফ ওর জন্য অপেক্ষা করছিল। আয়াতকে দেখে আনাফ দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। আয়াতও খুশি মনে জড়িয়ে ধরে। আরাফও এসে 2 ভাই বোনকে জড়িয়ে ধরে, কিন্তু কেউ যেন ওর পেছন থেকে এসেছিল এটা খেয়াল করেনি। হুট করে আয়াতের তার দিকে নজর যেতেই মানুষটাকে দেখে পুরো থমকে গেল। ও একটু এগোবে, তার আগেই মানুষটা উল্টো দিকে ঘুরে হাঁটা লাগায়। তার চোখে পানি, যা আয়াত স্পষ্ট দেখেছে। আর এও বুঝেছে ওকে চিনে ফেলেছে, না হয় আনাফ। আরাফের সাথে দেখে ওকে ভুল বুঝেছে। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।